অনেকেই বলছেন ২ মাসের কম সময়ে বাংলাদেশ একটি জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই দেশের কথাবার্তা, আলোচনা ও বিতর্ক রাজনৈতিক বিষয়গুলো নিয়েই আবর্তিত হচ্ছে। কিন্তু যখন নির্বাচন শেষ হবে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে, তখন প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে দেশের অর্থনীতি। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বললেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই, অনেক জায়গায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরও প্রশাসনের কোনো জবাবদিহিতা নেই। সরকার আসলে কাদের কথাই চলে সে প্রশ্নও তুলেছেন তিনি বলছেন, সরকারকে রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, নির্বাচন কমিশন সহ নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি, কিন্তু কোনো জবাব বা তারা দেন নাই। কার কথা শোনেন আপনারা, এটা আমরা জানতে চাই। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন মোহাম্মদ রাশেদ খান। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই বিএনপিতে যোগদান করেন। ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার সুযোগ পাবেন রাশেদ খান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি একটি নির্বাচন, প্রত্যাবর্তন ও বহু প্রত্যাশা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। তিনি যুক্ত হয়েছেন। ইলিয়াস খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে খবরগুলো বলছিলাম বা যে মন্তব্যগুলো পড়ছিলাম বিভিন্ন জনের, বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। সেটি প্রথম প্রশ্নটি যদি আমি বলি যে একটা নির্বাচিত সরকার যখন আসবে দেশে, আগামী 2 মাসের মধ্যে যদি 2 মাস পরে যদি আমরা জাতীয় নির্বাচন দেখতে পাই, 2 মাস নেই, 1 মাস 15 দিন, 1 মাস 15 দিন, 2026-এর 12ই ফেব্রুয়ারি যতদূর সম্ভব আমরা দিনটি জানি, আশা করছি। সেক্ষেত্রে প্রথমেই একটা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করার পরে যে অর্থনীতির যে অবস্থা বাংলাদেশের, কোটি কোটি টাকা লুট হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে দেশের বাইরে, সেই অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জ হবে। আইন শৃঙ্খলা, জোনায়েদ সাকির মন্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে আছে, যেটি নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন আমাদের শেষ হয়নি। বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে সেটি আরো বেশি জোরালো হয়ে আমাদের সামনে এসেছে। প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকারও প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেই সাথে ভোটের সমীকরণ মেলানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জনের বিভিন্ন দলে যোগদানের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো প্রশ্ন, একটি নির্বাচন, প্রত্যাবর্তন ও বহু প্রত্যাশা এবং জনাব তারেক রহমান এখন বাংলাদেশে। প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই ইলিয়াস খান। আপনাকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, তারেক সাহেবের তিনি যে দেশে ফিরেছেন, জনাব তারেক রহমান, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বিশাল কাজ হয়েছে। তিনি আসলে একজন স্বপ্নের ফেরিওয়ালা। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন এই ভূখণ্ডে তাকে গ্রহণ করতে, তাকে একবার দেখতে যত মানুষ গিয়েছেন, এই ভূখণ্ডে কিন্তু এই চিত্র আমরা কোনোদিন দেখিনি। এবং সেখানে শুধু বিএনপির লোকজন ছিলেন তা নয়, কিন্তু অন্য অন্য দলের লোকজন, সাধারণ মানুষও ছিলেন একবার তাকে দেখা। কারণ তিনি কিন্তু 17 বছর দেশের বাইরে ছিলেন। তাকে শারীরিকভাবে অসুস্থ করে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল, একবার জোর করে একরকম পাঠিয়ে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে তার মা 6 বছর জেল খেটেছেন, তিনি তার ছোট ভাইকে হারিয়েছেন। তারপরে কিন্তু তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন ছিলেন। আপনি দেখবেন যে সেখান থেকে তিনি পুরো দলটিকে বা পুরো দেশের মানুষের জন্য, বিশেষ করে লাস্ট যে আন্দোলনটি হয়েছে, যে আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেই আন্দোলনে তিনি কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন এবং তিনি কিন্তু সবগুলো দলকে সমন্বয় করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে যারা গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে, বিএনপি, জামাত এবং অনেক ছোটোখাটো দল আছে, তাদের সবার ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু তার হাতে ছিল এবং শেষ পর্যন্ত সাফল্য এসেছে। সুতরাং আপনি যেটা বলেছেন, মানুষের ব্যাপক প্রত্যাশা আছে এবং তিনি কিন্তু স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। যেমন তিনি তার যে আগমনী বক্তৃতা যেটা বলে, সেটাও কিন্তু মার্টিন লুথার কিং এর সঙ্গে মিলিয়ে বলেছেন। যেমন মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, বাট উনি কিন্তু বলেছেন উই হ্যাভ এ ড্রিম।
উনি কিন্তু আই বলেননি, উই যদিও হ্যাভ অনেক এ প্ল্যান। উই হ্যাভ এ প্ল্যান। এবং সেই পরিকল্পনা আসলে হচ্ছে সম অধিকার, মানুষের সম অধিকার নিশ্চিত করা, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জি, কাজ করা, এই এই বিষয়টাতেই তিনি ইঙ্গিত করেছেন। এবং তিনি কিন্তু সব সব সেক্টর নিয়ে কাজ করেছেন এবং তার কিন্তু একটা প্ল্যান রেডি আছে। যদি একটি গণতান্ত্রিক সরকার আসে এবং বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, সেই প্ল্যানগুলো তিনি বাস্তবে রূপান্তরিত করবেন। কারণ এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আরও হাজারো সংকট আছে এই দেশটি। এখন আপনি দেখুন যে এই যে আমি দুটি পত্রিকা অফিসের কথাই বলি, যে ঘোষণা দিয়ে গিয়ে আগুন দিয়েছে, এটি কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চিন্তা করা যায় না। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি রিপোর্ট একটু আগে বলেছেন আপনার ভূমিকায়, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ভূমিকা প্রশ্নবিদ্ধ। কারণ দেখবেন ডেইলি স্টারের সামনে বিশেষ করে প্রথম আলোতে আগুন দিয়ে যখন ডেইলি স্টার যাচ্ছে, সেটা কিন্তু ঘোষণা দিয়ে গেছে যে আমরা এখন প্রথম আলো শেষ, আমরা এখন ডেইলি স্টারে যাচ্ছি। বাট আমরা কিন্তু কোনো অ্যাকশন দেখিনি। আমার প্রিয় বন্ধুরা যারা, আমার কলিগরা যারা ডেইলি স্টারে কাজ করেন, তারা কিন্তু 5 থেকে 6 ঘন্টা কি এক ধরনের মৃত্যু যন্ত্রণায় ছিলেন। তারা ছাদের উপর নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং মব ভায়োলেন্স যারা করেছে তারা নিচে লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে ইলিয়াস আছে। খান, এটা যদি আমরা বলি যে আসলে এই কাজগুলো হচ্ছে, কর্মকাণ্ডগুলো হচ্ছে এক ধরনের মানুষের মধ্যে বা সোসাইটিতে বা সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করে রাখার জন্য, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনী যে ভোটের যে গাড়ি, সে গাড়িতে উঠে গেছে। তারা প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। 2026 সালে তারা যে করে হোক একটা ভোট তারা নিতে চায় কিংবা দিতে চায়। তো সেক্ষেত্রে এই অস্থিরতাটা আসলে কারা তৈরি করছে বলে মনে হয়? নির্বাচন বিরোধী একটি শক্তি আছে যারা চায় যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, যে এই ভূখণ্ডটিতে বা বাংলাদেশে গণতন্ত্র সুসংগঠিত না হোক, গণতন্ত্র ঠিকভাবে কাজ না করে, গণতন্ত্র ঠিক না থাকলে নানা সুযোগ তারা নিতে পারে। আপনি দেখুন যে গত 15.5 বছরে কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশে, মানুষ ভোটাধিকার ছিল না, মানুষ একটি জেনারেশন, এবং সেই জেনারেশনে আপনিও আছেন, যারা ভোট দিতে ভুলে গেছে, যাদের বয়স ধরুন 42-43 এখন, তারা কিন্তু কোনো ভোট দিতে পারে না। ভোট কি জিনিস, এমন একটা মেন্টাল মেকআপ তৈরি করা হয়েছে যে এখানে আমাদের কোনোদিন ভোট দেওয়া লাগবে না, কারণ ভোট রাতে করেছে, ডামি করেছে, ভোট ছাড়া করেছে, কোনো গণতন্ত্র ছিল না। সুতরাং এই যে অপশক্তি, আপনি দেখবেন বিনা প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা তো বললাম যে ভোট ছাড়া হয়েছে। আপনি দেখুন যে তারা চাচ্ছে বাংলাদেশের নির্বাচন না হোক, এবং অনেক আছেন যে এখন যেভাবে ক্ষমতা এনজয় করছেন, পরোক্ষ প্রত্যক্ষভাবে নির্বাচনটি না হলে তারা এটি কন্টিনিউ করবেন, ক্ষমতা এনজয় করতে থাকবেন। বাট গণতন্ত্রের উত্তরণের আপনার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এবং এখন কিন্তু একটা মানুষের ভোটের ক্ষুধাও আছে। ভোটের ক্ষুধাটা কীরকম, মানুষ কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারে না, তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এবং আমি স্টুডিওতে বহুবার বলেছি, তারপর রিপিট করি, ধরুন শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বডির নির্বাচন, কোথাও কোনো ভোট নাই। এই আপনার পাড়ায় একটা ছোট্ট পার্ক আছে, সেই পার্ক পরিচালনার জন্য একটা ছোট্ট কমিটি আছে, সেখানে কোনো নির্বাচন বা আপনার পছন্দ নিয়েও কোনো ব্যক্তি বসাতে পারবেন না, সেখানে তার একটি বিশেষ দল করতে হয়েছে, না হলে কিন্তু সেই পথ পাননি। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য, এই ধরুন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, এই বিজিএমইএ, তারপরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপরে ডাক্তারদের বিএমএ, এগুলো একটা বিরাট উৎসবমুখর নির্বাচন ছিল, এবং পুরো এলাকা একদম মানে প্রার্থীরা ভোটারদের কাছাকাছি যেতেন, একটা ভোটের জন্য কত আকুলতা ছিল, নানাভাবে তিনি পারফর্ম করতে চাইতেন। বাট একসময় দেখলাম কি বিভিন্ন জায়গা থেকে বলে দেন, মানে পেশাজীবী সংগঠনগুলোকেও মানে রাজনীতির আওতায় নিয়ে আসা হলো। হ্যাঁ সেটাই, আপনি বিশেষ জায়গাতে বলে দেওয়া হতো যে উনি এফবিসিসি এর সভাপতি, উনি বিএম এর সভাপতি, উনি বিজিএম এর সভাপতি। কোথাও কোনো ভোট ছিল না, এবং ভোটারদের যারা এইসব সংগঠনের ভোটার বা সদস্য, তাদের কাছে কোনো জবাবদিহিতাও ছিল না, তারা বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয়েছে। এটি কিন্তু একটা বিরাট ক্ষত সৃষ্টি হয়েছে। এটা গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র একদিনের জন্য না, আমি 12ই ফেব্রুয়ারি ভোট দিলাম, দেশ গণতান্ত্রিক হয়ে গেল, তা কিন্তু না। গণতন্ত্র হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, আপনার এটা একটা সংস্কৃতি, চর্চা করার বিষয়, এটা একটা সংস্কৃতি, যে আপনি এইভাবে কি বলে, যে যেমন আমাদের এখানে দেখবেন যে হয়তো দেখলাম যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, বাট হয়ে স্বৈরাচার হয়ে যাচ্ছে। এটা তো গণতন্ত্র না। এটাই হয়তো বা জনাব তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তন এবং 17 বছর নির্বাসিত জীবনের পর তিনি
প্রত্যাবর্তন করলেন, স্বদেশে পা রাখলেন এবং এমন একটা প্রেক্ষাপটে এলেন যে আর মাত্র কয়েকদিন পরে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং গণভোট হচ্ছে। তো সবশেষ মিলে এইবারের নির্বাচনটা তো বেশ চ্যালেঞ্জিং, মানে অনেক রকমের চ্যালেঞ্জ আছে। আপনি যেমনটা বললেন যে যারা আসলে 42-এর কোঠায় আছে বয়স যাদের, তারা ভোট এখন পর্যন্ত দিতে পারেনি, মানে আমাদের মতো মানুষগুলো এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। তো সেক্ষেত্রে আমাদের কাছে তো ভোট একেবারে নতুন একটা বিষয় এবং সেই সাথে গণভোটও যুক্ত হয়েছে। এবারে অনেক চ্যালেঞ্জ, সাথে সাথে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ইস্যুটাও মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন। মানে চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় দেখছেন ইলিয়াস খান? আপনি বলেই দিলেন যে নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। ধরুন এই যে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের দিন যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো কি সব উদ্ধার করা হয়েছে? যে ক্রিমিনাল যারা ছিল, ক্যান ইউ ইমাজিন যে ওসমান হাদিকে যে ব্যক্তি গুলি করেছে তিনি এর আগে একটি অফিসে হামলা করে 17 লক্ষ টাকা ছিনতাই করেছে এবং 2টো অস্ত্র সহ ধরা পড়েছে, তার জামিন হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? এবং 5 তারিখের পরে অনেক বড় বড় অপরাধী যারা শীর্ষ সন্ত্রাসী তাদের কিন্তু জামিন হয়ে গেছে অনেকেরই। এটা হচ্ছে একটু উদ্বেগের বিষয়। তারপরে ধরুন আপনি যেটা বললেন যে ভোট না ভোট আছে, এখন আপনার আসলে কোনো অল্টারনেটিভ নাই। নির্বাচিত সরকার খুব দরকার। আপনি আপনার কথার শুরুতে যেটি বলেছিলেন যে অর্থনৈতিক অবস্থা, আপনি তো জানেন যে বাংলাদেশে ব্যাপক লুটপাট হয়েছে। আপনি বলেছেন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা। তো এইসব কারণে দেশে একদম ফোকলা হয়ে গেছে, কোনো বিনিয়োগ নাই দেশে, কারণ মানুষ একটি স্থিতিশীল সরকারের কাছে বিনিয়োগ করতে চায়। ধরুন এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন আছে, কিভাবে আছে, অনেক কিন্তু এই ঝুঁকি আপনি দেখবেন, আপনার বন্ধু বান্ধব মহলেও আলাপ করলেও দেখবেন কিছু শুরু করতে চাইলে যে নির্বাচনটা হোক, তারপর ইলেকশনটা হোক, তারপর দেখা যায়। সুতরাং আর নানা সংকট যে সৃষ্টি হচ্ছে, বিনিয়োগ না থাকার কারণে কর্মসংস্থান হচ্ছে না। কর্মসংস্থান না থাকায় এখন কিন্তু অনেক যুবক, এই দেখুন আপনি যে এই মব ভায়োলেন্স করতেছে, বললেই হলো হাজার হাজার পোলাপান চলে আসে, কোনো কাজ নাই, তো কোনো চাকরি নাই, ইভেন পড়াশোনা অনেকে এখন করছে না, সুতরাং হাজার হাজার লোক চলে আসে। এটি হচ্ছে চাকরি না থাকার কারণে, কাজ না থাকার কারণে। সুতরাং তারেক সাহেব কিন্তু এটিও বলেছেন যে তিনি যুবকদের কিভাবে চাকরি দেবেন, বিশাল একটি প্ল্যান তিনি করেছেন। আমি জানি না কতটুকু সফল হবেন, বাট আমরা আশা করতে চাই, কারণ তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশের মানুষকে, এবং তার যে স্বপ্নগুলো আছে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, তখন দেখেছি। এবং তিনি দেখুন, তিনি কিন্তু যে এখন এসে স্বপ্ন দেখাচ্ছেন তা কিন্তু না, তিনি কিন্তু প্রায় 3 বছর আগে 2023 সালে 31 দফা ঘোষণা করেছেন। সেখানে কিন্তু এখন যে সংস্কারের যে বিষয়গুলো এসে সব ছিল, গণতন্ত্র কিভাবে উত্তরণ ঘটবে, স্বৈরাচারে কিভাবে বিদায় হবে, তারপর অর্থনৈতিক অবস্থা দেশের কি হবে, সবগুলো বিষয় ছিল। এবং সেই 31 দফার বাইরে কিন্তু এই সংস্কার আসলে আর কিছু নাই। কিন্তু আমি ইলিয়াস খান আপনার কাছে মানে খুবই মানে বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই আপনার সাথে আমি করতে চাই, যে সংস্কার বিষয়টি যখন আপনি তুলেছেন এবং অনেকগুলো বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছিল, ঐকমত্য কমিশনের আন্ডারে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন একটা বড় একটা ইস্যু ছিল। কারণ আমরা দেখেছি যে গত 18 বছর বা 17 বছর আপনার যেটাই বলি না কেন, কিভাবে গণমাধ্যমকে কুক্ষিগত করা হয়েছে এবং গণমাধ্যমের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে এবং নানাভাবে ইলেকশনকে ম্যানিপুলেশন থেকে শুরু করে সবকিছুই গণমাধ্যমের মাধ্যমে করা হয়েছে। অথচ সেই গণমাধ্যম সংস্কার কমিশনটার কি হলো? একটু বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে আমাদের আজকে নির্বাচনের বিষয় একটি নির্বাচন, প্রত্যাবর্তন ও বহু প্রত্যাশা। আমি ইলিয়াস খান আছেন আমার সাথে, আমি চলে যাই ইলিয়াস খানের সাথে আলোচনাতে। ইলিয়াস খান, আমরা যেমনটা বলছিলাম আলোচনাতে বিরতিতে যাবার আগে, যে গণমাধ্যম কমিশনের কথা বলছিলাম, গণমাধ্যম সংস্কার কমিশনের কথা বলছিলাম। গণমাধ্যম সংস্কার অত্যন্ত জরুরি একটা বিষয় ছিল আইন শৃঙ্খলার সাথে সাথে, আইন শৃঙ্খলা নিরাপত্তা সংস্কারের সাথে সাথে। সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনটা আমরা দেখলাম যে শুরুতেই কেমন যেন একটুখানি হোঁচট খেলো। এটা আসলে কেন, গণমাধ্যমটাকে কেন এই লেস প্রায়োরিটিটা দেয়া হলো? কোনো নাই, কি বলে যে কোনো পরিবর্তন আমরা দেখিনি এখন পর্যন্ত গণমাধ্যমে। এবং গণমাধ্যম বাংলাদেশে কেমন ছিল গত
15 বছর, সেটি তৎকালীন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে দেখলে বোঝা যেত। এবং এটি ধরুন শুধু এই বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের মানুষ যে দেশের বাইরে আছেন তাদের একটা বিনোদনের প্রোগ্রাম ছিল এটি, যে একটি সাংবাদিকরা, যদিও নামের আগে তথাকথিত বলা যায়, তথাকথিত সাংবাদিকরা একজন মানুষকে, একজন প্রধানমন্ত্রীকে কিভাবে তেল দিতে পারেন, অনেকে নাম তো তেল, নামের আগে তেলও যোগ করেছিল। এই অবস্থা থেকে আমরা উত্তরণ চেয়েছিলাম, বাট অনেক ঢাকঢোল পিটিয়ে সংস্কার কমিশন হয়েছে, গণমাধ্যম নিয়ে সংস্কার কমিশন হয়েছে, বাট আলটিমেট কোনো রেজাল্ট আমরা দেখিনি। গণমাধ্যমে নানা সংকট রয়েছে। ধরুন অনেকগুলো মিনিবাস, ঢাকা থেকে 1257টি ডেইলি পত্রিকা ডিপি করা আছে বা রেজিস্ট্রেশন আছে, কটি পত্রিকা ঠিকমতো বেতন দেয়? সবচেয়ে ভালনারেবল পেশা হচ্ছে এখন সাংবাদিকতা। এবং সেই কারণে লিটন ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আমাদের সময় যে তরুণ প্রজন্ম বা শিক্ষিত পাবলিক ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা সাংবাদিকতা আসতো, এখন আর আগ্রহী হয় না। এখন আর আগ্রহী হয় না। কেন আগ্রহী হবে একজন মাস্টার্স পাস ছেলে বা মেয়েকে? আপনারা মানে আমরা যারা গণমাধ্যমে আছে হর্তাকর্তা ব্যক্তি, তারা 10,000 টাকা দিয়ে কিংবা তারও কম টাকা দিয়ে পালার চেষ্টা করে, কিংবা 4-5 মাস তাদেরকে দিয়ে কাজ করিয়ে, অনেক গণমাধ্যমের আমরা এরকম উদাহরণও দেখেছি যে 4-5 মাস তাদেরকে কাজ করিয়ে তাদেরকে দিয়ে আসলে মানে তাদেরকে বেতনটা পর্যন্ত দেওয়া হয় না। এবং আপনার সঙ্গে আমি একটু যোগ করি, আমি একটু সেই সাথে একটু ইলিয়াস খান, আমি দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, আমাদের আরো একজন আলোচক আমাদের সাথে এই ঠিক কিছুক্ষণ আগে যুক্ত হয়েছেন, শামসুল আলম লিটন, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও শিক্ষাবিদ, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। শামসুল আলম লিটন, আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ, যুক্ত হতে পেরেছেন। নিশ্চয় রাস্তায় জ্যাম ছিল এবং আমরা জানি যে আসলে রাস্তার এখন অবস্থাটা কেমন হয়ে আছে। আপনাকে আমরা যে বিষয়টি নিয়ে আছে আলোচনা করছি সেটা হচ্ছে যে একটি নির্বাচন, প্রত্যাবর্তন ও বহু প্রত্যাশা। আমরা জানি যে 17 বছর একেবারে নির্বাসিত জীবন শেষে জনাব তারেক রহমান এখন বাংলাদেশে আছেন এবং গত 2 দিন আমরা দেখছি যে তাকে বরণ করতে, তারও প্রায় নির্বাসিত জীবন, তাকে বরণ করতে এবং তাকে এক ঝলক দেখার জন্য দেশের মানুষ, সাধারণ মানুষ, তার কর্মী সমর্থক তো আছেন, সাধারণ মানুষ পর্যন্ত কতটা আগ্রহ, কতটা উচ্ছ্বাস প্রকাশ করেছে, এই বিষয়গুলো আমরা দেখছি এবং এগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু আমাদের তো ভুলে গেলে চলবে না যে আমাদের সামনে 2026-এ সবচেয়ে বড় যে একটা আমাদের রাষ্ট্রীয় অধিকার বলি আর যেটাই বলি, আমাদের ভোট আছে, নির্বাচন আসছে, জাতীয় সংসদ নির্বাচন আসছে। এবারে নির্বাচনে আসলে চ্যালেঞ্জগুলো কোথায় দেখছেন জনাব তারেক রহমান? কোন চ্যালেঞ্জগুলো, যেহেতু তাকে নিয়ে প্রত্যাশা আমাদের অনেক বেশি, তিনি কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে যাচ্ছেন? শামসুল আলম লিটন। ধন্যবাদ। নির্বাচন মানেই খুব বড় মাপের চ্যালেঞ্জ এখন পর্যন্ত, যেহেতু 90 সালের পর 3টি নির্বাচন মোটামুটি ঠিকঠাক মতো হয়েছে। মোটামুটি বলছি এই কারণে যে 99% হলেও হয় না, 100% মানে হচ্ছে যখন নির্বাচিত হওয়ার পর যারা বিরোধী দলে যান তারা যখন অভিনন্দন জানান, সেই দিক থেকে 91 সালে সূক্ষ্ম কারচুপির কথা বলা হয়েছিল এবং 2001 সালে স্থূল কারচুপি অথবা আরও কিছু জটিল কথাবার্তা বলা হয়েছিল। শুধু 96 সালে আমরা দেখেছি যে অভিনন্দন জানিয়েছে বিরোধী দলে যারা গিয়েছেন। সো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার জন্য 90-এর পরে যে অভিযাত্রা শুরু হয়েছিল তার চর্চা শুরু হয়েছিল। গণতন্ত্র একদিনে আসে না, অথবা 2-3টি নির্বাচনের মাধ্যমে আসে না। ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশ যখন এগোচ্ছিল, 111-এর মধ্য দিয়ে সেটা ট্রেনটা হঠাৎ করে লাইনচ্যুত হয়েছে অথবা উল্টো ঘুরতে শুরু করেছে। তো সেই কারণে 15 বছর কি হয়েছে, ইলিয়াস খান একটু আগে বলছিলেন, সত্যিকার অর্থে ফ্যাসিবাদের কোনো অ্যাক্টিভ ফ্যাসিবাদের যে কিছু ক্যারেক্টার যদি মানে চলে যান, তার মানে ফ্যাসিবাদ যে পুরো চলে যায় সেটি কিন্তু নয়। ফ্যাসিবাদ সমাজের ভেতরে প্রচুর শিকড় বাকল অনেক কিছু রেখে গেছে এবং এটি 15 বছরের যে অব্যবস্থাপনা, যেমন মানুষকে অপমান করা, এবং তিনি যে শুধু বিরোধী দলকে অপমান করেছেন তা কিন্তু নয়, তিনি তার যে সাম্রাজ্য তৈরি করেছেন সেটি পারিবারিক সাম্রাজ্য, তার বাইরে তার দলের, এবং সত্যিকার অর্থে 14 সালের পর ফ্যাসিবাদী দলটি আসলে ফ্যাসিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে, পরে আরও মাফিয়া গ্যাংয়ে পরিণত হয়েছে। সো ধীরে ধীরে তিনি তার নিজের রাজনৈতিক দলটিকেও কিন্তু মোটামুটি আর্কাইভে পাঠিয়ে দিয়েছেন, যে কারণে তিনি যখন পালিয়েছেন তার শেখ পরিবার এবং
অল্প কিছু অলিগার্ক এবং যে ভুয়া এমপি নামধারী যে সমস্ত, তাদেরকে আগেই আন্তর্জাতিকভাবে বিশেষ করে ইউএসএ স্যাংশন দিয়েছিল। সো আমি মনে করি যে 90-এর পর আবার এখন গণতন্ত্রটি যাত্রা শুরু করবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি ফ্যাসিবাদে নিজের দলকে, গোষ্ঠীকে নিয়ে যাওয়ার পথে, রক্তাক্ত পথে বিরোধী দল এবং অনেককে হত্যা করেছেন, সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংস্কৃতিকে হত্যা করেছেন। তিনি এক ধরনের কৃত্রিম ব্যবস্থা চালু করেছেন, যেখানে ট্রিনিটি তত্ত্ব, অর্থাৎ তিনি, তার বাবা এবং তার সন্তান, যেটা ক্রিশ্চিয়ানিটিতে ট্রিনিটি বলা হয়, মা, সান অ্যান্ড হলি গোস্ট। তো সেই ট্রিনিটি তত্ত্ব অনুসারে তিনি তার পরিবারকে অক্ষত রেখে বাকিদের সমালোচনার সুযোগ দিয়েছেন। আমি গত 15 বছরে অসংখ্য সংবাদ মাধ্যমে দেখেছি, অনেক লিমিটেশনের মাধ্যমে তারা অনেক মন্ত্রীর দুর্নীতি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে পেরেছেন, কিন্তু এই ট্রিনিটিকে বলতে পারেন নাই। তার মানেটা কি? এটা এক ধরনের কৃত্রিম একটা তৈরি করেছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের সংগ্রামের ধারা তারা অব্যাহত রেখেছেন অনেক রক্তের বিনিময়ে, কিন্তু সমাজে যে চরিত্র নষ্ট করে দিয়ে গেছে, সেই চরিত্র নষ্ট কিন্তু শুধুমাত্র কোনো দল বা গোষ্ঠীর হয় না, পুরো জাতিকেই ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায়। যেমন হিটলার চলে গেছে, কিন্তু আজও ইউরোপের দেশে দেশে উগ্র যে বোধ, উগ্র এবং হিটলারের বিভিন্ন স্লোগান নিয়ে ইউরোপে অন্তত 60টি দেশে তার দল আছে। নাজি পার্টি নাই, নাজি পার্টির কোনো আদর্শ অথবা সিগন্যাল, সিম্বল এগুলো ব্যবহার করা আইনগতভাবে নিষিদ্ধ। ইভেন বাসায় যদি ভেতরেও কেউ আলোচনা করে, সেটাও শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু সেই আদর্শকে ধরে রেখে বিভিন্ন জায়গায় কিন্তু খোদ জার্মানিতেই ইনডাইরেক্টলি একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে, যেটি অলরেডি রুলিং পার্টির পার্ট এখন। সো ইটস ভেরি ডেঞ্জারাস। ফ্যাসিবাদ চলে যায় কিন্তু সমাজে এত ক্ষত রেখে যায়, সেটি কিন্তু 80 বছর পরে যদি ইউরোপ থেকে না গিয়ে থাকে, তাহলে আমাদের এই বাংলাদেশে কত বছর পরে সেটি নিশ্চিহ্ন হবে সেটা বোঝা মুশকিল। এই জন্য এই নির্বাচনটি অত্যন্ত বিপজ্জনক। অনেকেই মনে করেন অনেক সংঘাতপূর্ণ হতে পারে, আবার নাও হতে পারে, কারণ ডক্টর ইউনূস এবং তার সরকার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রত্যাশা রাখেন, এই প্রত্যাশার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত। কিন্তু বিভিন্ন ডেটা অ্যানালিসিস করে দেখা যায় যে হাদির মতো ইনকিলাব মঞ্চের যে তরুণটি যেভাবে তার একেবারে চলন্ত রিক্সা এবং চলন্ত মোটরসাইকেল থেকে যখন 100% একটা শুটার যখন সফল হয়, তখন বুঝতে হবে এই শুটারটি কিন্তু একা নয়, তার সঙ্গে আরো কত সংখ্যায় আছে। মানে এই জায়গাটাতেই আসতে চাচ্ছিলাম শামসুল আলম, সেটা হলো যে জুনায়েদ সাকির একটি বক্তব্য দিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম। তিনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই, অনেক জায়গায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নীরব, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরও প্রশাসনের কোনো জবাবদিহিতা নাই। সরকার আসলে কাদের কথাই চলে সে প্রশ্নও তিনি তুলেছেন, অর্থাৎ সরকারের পেছনেও সরকার আছে এমন ধরনের গন্ধও কিন্তু আমরা পাচ্ছি। এই প্রশ্নটি থাকলো, দুজনের উত্তর দিবেন একটা ছোট্ট বিরতির পরে। আমি দুজনের কাছে এই প্রশ্নটির উত্তর চাই। একটা বিরতি নিচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনা করছিলাম একটি নির্বাচন প্রত্যাবর্তন ও বহু প্রত্যাশা নিয়ে। আলোচনাতে চলে যেতে চাই কারণ সময় খুব সংক্ষিপ্ত। শামসুল আলম লিটন, শুরুতেই আপনার কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন রেখে গেছিলাম। জুনায়েদ সাকি, মানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির একটি মন্তব্যের ভিত্তিতে তিনি বলছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুর জবাবদিহিতা তারা দিচ্ছেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকমের কথা বললে তারা সেখানেও কোনো রকমের রিয়াক্ট করছেন না। তারা আসলে কাদের কথা শুনছেন? অনেকেই বলছেন যে সরকারের পেছনে এই সরকারটা চালায় অন্য সরকার। আপনার কাছ থেকে আপনার মতামতটা একটু জেনে নিই, পরে ইলিয়াস খানের কাছে যাব। আপনাকে ধন্যবাদ। এই সরকারের পেছনে অন্য কোনো সরকার অথবা অন্য কোনো গোষ্ঠী আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমি নিশ্চিতভাবে এটুকু বুঝতে পারি জনগণ এই সরকারের উপদেষ্টাদের, বেশ কয়েকজন উপদেষ্টা সম্পর্কে চরমভাবে বিরক্ত। এবং সর্বশেষ এখন যে হাদির হত্যাকাণ্ড, যে উনি শহীদ হলেন, সেই ঘটনাকে জের ধরেই আমি যদি পাবলিক পারসেপশন থেকে বলে থাকি, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে যে চরম অসন্তোষ এবং হত্যাকাণ্ডের দায় তাদের না, কিন্তু তাদের ব্যর্থতার, তাদের কাজের ব্যর্থতা। তারা জামিন হয়ে যাবে এই চিহ্নিত সন্ত্রাসীদের, এবং যদি বলা হয় এটা শুধুমাত্র আইনজীবীদের ব্যাপার, এটা কিন্তু সঠিক নয়। কারণ প্রথম থেকেই মামলা নিয়ে যে আজকে মামলা বাণিজ্য, এগুলোর ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকেই আমি 3টা সিদ্ধান্ত কোট করেছি। এরপরে আরও কত সিদ্ধান্ত হয়েছে আল্লাহ জানে। প্রথম আইন মন্ত্রণালয় বলেছিলেন মামলা করতে, পরে বললেন মামলা না করতে, পুলিশকে দেখে নিতে বললেন। দেখুন কি ভয়াবহ ব্যাপার। আর শেষে আবার বললেন এইভাবে মামলা করা যাবে না, অনেক মামলা উইথড্র করতে হবে।
কোনো গাইডলাইন ছাড়া এইসব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো মন্ত্রণালয় অথবা কোনো সরকার চলতে পারে না, বিশেষ করে এত বড় ফ্যাসিবাদের পতনের পর, যার ফলে মামলা বাণিজ্যে বিলিয়ন ডলারের বেশি এখানে ঘুষ লেনদেন এবং হয়েছে। এটা সরকার যদি না জেনে থাকে তাহলে সরকারের চরম ব্যর্থতা। জুলাই অথবা আগস্ট এর পূর্ববর্তী অবস্থায় বাংলাদেশ ফিরে যাবে না। তাই সরকারের প্রতি আমার বিশ্বাস থেকে কথাটি বলছি, সরকারের এই কথাটি অবশ্যই আইনমন্ত্রীকে পদত্যাগ করা উচিত ছিল জনবিক্ষোভের মুখে। দ্বিতীয়ত, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি খুবই ভালো মানুষ, সব ঠিক আছে, কিন্তু আপনি এই শহরে ট্রেনিং হয়েছে, এই শহরে অসংখ্য ট্রেনিং হয়েছে, এই শহরে 600-র উপরে অলিগার্ক অথবা ফ্যাসিবাদের সহযোগী যারা হত্যাকাণ্ডগুলোতে জড়িত ছিল, ইভেন কিছু পেশাজীবী সে হত্যাকাণ্ডে মোরাল সমর্থন জুগিয়েছে, তারা বিশেষ জায়গায় ছিল। এবং র্যাব সহ যে সমস্ত বাহিনীতে কাজ করা আরেক ঘাতক বাহিনীর জন্য আলোচিত, তারা বিশেষ ব্যবস্থায়। তাহলে জিয়াউল হাসান কেন ক্যান্টন ইয়েতে থাকবে, কেরানীগঞ্জে থাকবে? এই রকম অবস্থায় খুনিদেরকে উৎসাহিত করা হয়েছে। এই দুই মন্ত্রীর অবশ্যই চলে যাওয়া উচিত ছিল। শামসুল আলম লিটন, অবশ্যই এই সিকিউরিটি বা আইন শৃঙ্খলা বিষয়টি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার আছে নির্বাচনের আগ পর্যন্ত। আমি একটু ইলিয়াস খান আপনার কাছে ছোট করে জানতে চাই, একেবারে ছোট করে, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। নানা সংকট রয়েছে, বাট আমি যেটি আমার কথার শুরুতে বলেছি, এখন একটি নির্বাচন হওয়া দরকার, অবাধ নির্বাচন। এখন যে সংকটগুলো রয়েছে, একটি প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সরকার আসলে এই সংকটগুলো অনেক কিছু কেটে যাবে। এটা আমার বক্তব্যের শুরুতে বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি, ঘোষণা দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছে, মব সৃষ্টি করছে। ওই দিন দেখলাম যে গ্লোবাল টিভিতে যে হুমকি দিয়ে এসছে যে গ্লোবাল টিভির ভাগ্য প্রথম আলো ডেইলি স্টারের মতো হবে, এগুলো সুস্থ লক্ষণ না। বাট এখন আমাদের নির্বাচন ছাড়া কোনো অল্টারনেটিভ নেই, কোনো উপায় নাই। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান, অসংখ্য ধন্যবাদ। সময় আসলে একেবারে শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আর এই ছিল আজকের আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।